হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ 24শে এপ্রিল, আজ হচ্ছে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। তো তোমরা পঞ্চায়েত ওয়েব সিরিজটা সবাই নিশ্চয়ই দেখেছো। তো এই যে পঞ্চায়েত ব্যবস্থাপনা, পঞ্চায়েত আমাদের দেশে কোথায় কোথায় উল্লিখিত ছিল, মানে সংবিধানের কোথায় কোথায় উল্লিখিত ছিল, কবে থেকে এটা মানে কার্যকর করা হয়েছে, এই সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আসা যাক আর্টিকেল 40। ঠিক আছে, আর্টিকেল 40-তে কি বলা হয়েছে? আর্টিকেল 40-তে বলা হয়েছিল রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয় গ্রামীণ এলাকায় পঞ্চায়েত গঠনের পদক্ষেপ নিতে হবে। কিন্তু একটা জিনিস বলে দিই, আর্টিকেল 40টা কার আন্ডারে আসে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপির আন্ডারে আছে, যেটা হচ্ছে 1950 সাল থেকে লাগু হয়। ব্যাপারটা অনেকটা এইরকম। আমাদের আর্টিকেলের 36 থেকে 51 নম্বর আর্টিকেল এই পর্যন্ত হচ্ছে কি ডিপিএসপি আমাদের সংবিধানে। তো এই ডিপিএসপি কি বলতো? ডিপিএসপি একটা হচ্ছে নীতিগত নির্দেশনা বা হচ্ছে একটা নির্দেশিকা। এটা যে মানতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার যেমন মানতেই হবে রাষ্ট্রকে, কিন্তু ডিপিএসপি মানতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, লেখা যাচ্ছিল। এটা মানে এই যে মানে 40 নম্বর আর্টিকেল বা পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থাটা মানে বলা আছে, এটা সম্পূর্ণ গান্ধীজির থট থেকে করা হয়েছে। অনেকে বলে যদি গান্ধীজি সংবিধান লেখার সময় বেঁচে থাকতেন তাহলে পঞ্চায়েতি রাজ ব্যাপারটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আসতো। যাই হোক, সেসব পরের কথা। কিন্তু তারপরে কি হচ্ছে, ওটা লেখা যেমন ছিল লেখা ছিল। 1957 সালে একটা কমিটি গঠন করা হয়েছিল, তার নাম হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কি হচ্ছে ভিত্তি স্থাপন এবং 3 টায়ারি পঞ্চায়েতি রাজ, মানে আমাদের যে পঞ্চায়েতটা এখন চলছে, পঞ্চায়েত ব্যবস্থাটা চলছে, সেটা 3 টায়ারি। তার কারণ কি? তুমি একদম গ্রাম লেভেলে কি দেখতে পাবে? গ্রাম পঞ্চায়েত, তাই না? গ্রাম পঞ্চায়েত। তারপরে এক স্টেপ উঁচুতে কি দেখতে পাবে? পঞ্চায়েত সমিতি, তাই না? তার উপরে কি দেখতে পাবে? জেলা পরিষদ, তাই না? সমিতি, তার উপরে জেলা পরিষদ। এই তিনটে ভাবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা চলে। গ্রাম পঞ্চায়েতের যে হেড হয়, কি হয়? সদস্যদের হেড হয়, তাকে আমরা প্রধান বলি, তাই না? মানে এই যে পঞ্চায়েত সমিতি গঠন হয়, তার যে হেড হয় তাকে আমরা সভাপতি বলি। আর জেলা পরিষদের হেড সভাধিপতি বলি, তাই না? তো যাই হোক, এটা হচ্ছে 1957 সালে বলবন্ত রায় মেহতা কমিটি আসে। পরবর্তীকালে আর একটা কমিটি এসেছিল, তার নাম হচ্ছে অশোক, তাই না? অশোক মেহতা কমিটি। সেখানে 3 টায়ারি ব্যবস্থাটা বন্ধ করে দিয়ে 2 টায়ারি ব্যবস্থা আনা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ওটা আবার বন্ধ করে দেওয়া হয়। এখন আমাদের এইটাই চলে, 3 টায়ারি ব্যবস্থা। ঠিক আছে, নেক্সট দেখো, এইটা খুব ইন্টারেস্টিং, মানে খুব ইন্টারেস্টিং এর থেকে বড় কথা ইম্পর্টেন্ট। 2 অক্টোবর 1959 সাল, রাজস্থানের একটা জায়গা আছে, তার নাম হচ্ছে নাগৌর। এখানে প্রথম পঞ্চায়েত গঠন হয়। ঠিক আছে, রাজস্থানের মতো একটা স্টেট, মানে সোকল্ড বাকি যে ডেভেলপ স্টেট সেগুলো তো নয়, রাজস্থানের একটা স্টেট, সেখানে কিন্তু প্রথম এই পঞ্চায়েত গঠন হয়। এবং পশ্চিমবঙ্গে কবে থেকে আসে? 1977 সালে, জবে থেকে মানে আমাদের যে সিপিআইএম দলটা ক্ষমতায় আসে। ঠিক আছে, সিপিআইএম দলটা জবে থেকে ক্ষমতায় আসে 1977 সাল, তখন থেকেই কিন্তু আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা শুরু হয়। নেক্সট, 24শে এপ্রিল 1993 সাল, এইবারে সংবিধানে এটা অ্যাড হচ্ছে। সংবিধানের 73তম সংবিধান সংশোধন করা হচ্ছে এবং সেখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ভারতীয় সংবিধানের 11তম তফসিলে এটা অন্তর্ভুক্ত করা হলো। আমাদের যে সংবিধান, সেখানে প্রথমে 8টা তফসিল বা শিডিউল ছিল, পরে 9, 10, 11, 12, এখন 12টা আছে। এই 4টে পরে অ্যাড হয়েছে। তার মধ্যে এই যে 11 নাম্বারটা ছিল তপসিল বা শিডিউল, সেখানেই কিন্তু হচ্ছে এইটা যুক্ত করা হয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা। এবং 24শে এপ্রিল 1993 সাল, ভালো করে সালটা মনে রাখবে, 24শে এপ্রিল 1993 সাল, এখান থেকে কি হচ্ছে, তার মানে কার্যকারী হচ্ছে। তাই জন্যই এই দিনটাকে কি বলা হয়? জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। বোঝা গেল? এবং এটা কোন পার্টে আছে সংবিধানের? সংবিধানের আছে 9 নম্বর পার্টে। সংবিধান 9 নম্বর পার্টেতে 243 থেকে 243-এর ও আর্টিকেল পর্যন্ত হচ্ছে এইটা আছে। বোঝা গেল? মানে ABCD এরকম করে করে বহু আর্টিকেলে এইটা আছে, 243 থেকে 243-এর ও। অনেকে মনে করবে 243 এবং 243-এর ও খুব একটা নয়। এইটা হচ্ছে না পুরো রাবার ব্যান্ড টাইপের এই আর্টিকেলটা 243, মনে রাখবে। এটা মানে মানে টেনে 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 এত অ্যামেট করা হয়েছে, এত ঢোকানো হয়েছে ওই আর্টিকেলের ভিতরে, সাব আর্টিকেল, যে মানে কল্পনার বাইরে, পুরো রাবারের মতো বেড়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে কি কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল পঞ্চায়েত গঠন করতে হবে, কত আসন হবে, সেই আসনের সংরক্ষণ। তোমরা দেখবে যারা পঞ্চায়েতি এলাকায় থাকো, মহিলা পঞ্চায়েত থাকে, তাই না? প্রধান থাকে। তার কারণ কি? আসন সংরক্ষণ আছে মহিলাদের জন্য। নির্বাচন কিভাবে হবে, কার্যকাল কেমন থাকবে, 5 বছর থাকে।
ক্ষমতা, দায়িত্ব, আর্থিক বিষয় কি থাকবে সেখানে সব বলা আছে, এই আর্টিকেলেই সব বলা আছে। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলে দিই, আমাদের মানে যত মানে ব্যবস্থা আছে, যেমন বিধানসভা, লোকসভা, এই সমস্ত ভোটে দাঁড়াতে গেলে একটা এজ লাগে। পঞ্চায়েতে কিন্তু সব থেকে কম বয়সী ছেলে হলেও হবে, মানে 21 বছর বয়স হয়ে গেলেই কিন্তু কেউ একজন পঞ্চায়েত ভোটে দাঁড়াতে পারবে। বুঝতে পারলে, মাত্র 21 বছর বয়স, মানে কলেজ পাস করেই কেউ পঞ্চায়েত ভোটে দাঁড়াতেই পারে। যাই হোক, পঞ্চায়েতে টোটাল 29টা বিষয় আছে। ঠিক আছে, এই যে পঞ্চায়েত রাজ যে ব্যাপারটা, মানে আমাদের পুরো গ্রাম পঞ্চায়েতের তফসিলে মোট কটা আছে, 29টা মোট বিষয় আছে। সেই বিষয়গুলো কি কি, ঠিক আছে, এগুলো লাগে না, তবুও তোমরা দেখবে এই বিষয়গুলো গ্রাম সংক্রান্ত ব্যাপার স্যাপারই হবে। যেমন কৃষি ও মানে কৃষি সম্প্রদায়, জমির উন্নয়ন, ভূমি সংস্কার, জমি একত্রীকরণ, তাই না, ক্ষুদ্র সেচ, ঠিক আছে, মৎস্য চাষ, ক্ষুদ্র কুটির শিল্প, গ্রামীণ আবাসন, পানীয় জল, রাস্তা, কালভার্ট, এই যারা গ্রামে গঞ্জে থাকে তারা কালভার্ট জিনিসটা খুব জানে, তাই না, খালের উপর দিয়ে একটা ব্রিজ মতো থাকে ছোট, তাকে কালভার্ট, সেতু, ফেরি, এই সমস্ত বিষয়গুলো বলা আছে। ঠিক আছে, মানে পঞ্চায়েত, তোমরা মানে একটা গ্রামে যা যা দেখতে পাও প্রয়োজনীয় জিনিস, সেইগুলো নিয়ে নিশ্চয়ই বলা থাকবে। 29টা বিষয়, এটা পরীক্ষায় চলে আসে। নেক্সট কি, 2010 সালে তখন যে প্রধানমন্ত্রী ছিলেন আমাদের মনমোহন সিং, 24শে এপ্রিল দিনটাকেই কিন্তু জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে ঘোষণা করে। তার আগে কিন্তু কোনো উদযাপন করা হতো না। বুঝতে পারলে, কোনো রকম কোনো উদযাপন করা হতো না। এই 2010 সালের পর থেকে ডক্টর মনমোহন সিং, যিনি আজ আমাদের মধ্যে আর নেই, তিনি কি করছে, তিনি হচ্ছে এই দিনটাকে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে ঘোষণা করছেন। ঠিক আছে, আচ্ছা, এই যে পঞ্চায়েত গঠন করা হয়েছে তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে, বলছে গ্রাম পর্যায়ে গণতন্ত্রের মানে শক্তিশালীকরণ, স্থানীয় শাসনের গুরুত্ব প্রচার করা। অ্যাকচুয়ালি এই পঞ্চায়েত ব্যবস্থা বা এই সমস্ত ব্যবস্থা না অনেক আগেও পাওয়া গেছে ইতিহাসে। আমি বলে দিই, চোল সাম্রাজ্যে এর একটা উল্লেখ পাওয়া যায়, তাই না, এবং আমাদের যে রিপন, ঠিক আছে, আমাদের যে রিপন ছিলেন, লর্ড রিপন, সেই রিপনের সময়ও কিন্তু লোকাল সেলফ গভর্নমেন্টের কথা এসছিল, তাই না, লোকাল সেলফ গভর্নমেন্টের কথা কিন্তু রিপনের সময়ও এসছিল। বোঝা গেল? তো এখানে অ্যাকচুয়ালি কি করে, এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার করে। মানে কি, মানে দেখো, আমাদের তাহলে যদি পঞ্চায়েত না থাকতো তাহলে ভোট বলতে কি থাকতো, শুধু লোকসভা মানে পার্লামেন্ট, আর রাজ্যসভা মানে আমাদের বিধানসভা। কিন্তু ওখানে পার্লামেন্টে আর কজন থাকে তুমি ভাবো না, লোকসভা মানে আমাদের এরিয়ায় হচ্ছে যাদবপুর, একটা লোকসভা কত বড় মানে এরিয়াকে কভার করে, তাই না, বিধানসভাও তাই। কিন্তু এই যে ছোট্ট ছোট্ট গ্রাম আছে, ওদের দিকে তাহলে কে দেখবে? এই জন্য কি, যে পাওয়ারটা সেন্টার নয়, সেন্ট্রালাইজ নয়, সেন্টার থেকে দূরে নিয়ে যেতে হবে, ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। ঠিক আছে, গ্রামে গঞ্জে মানে সেখানেও এক একটা করে নেতা হবে, সেখানেও এক একটা করে মানে মানে তাদের তাদের কাছেও পাওয়ার থাকবে। ঠিক আছে, তাদের গ্রামের উন্নয়ন তারা নিজেরা দেখবে। এই জন্যই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা কিন্তু আনা হয়েছিল, ডিসেন্ট্রালাইজেশন করার জন্য। বোঝা গেল, ডিসেন্ট্রালাইজেশন। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে এইটার উপরে প্রথম জোর দিয়েছিল কে, প্রথম জোর দিয়েছিল গান্ধীজি। গান্ধীজি কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে বেশি ভাবতেন, পঞ্চায়েতি রাজ, কুটির শিল্প, তাই না। তো কুটির শিল্প তোমরা নিজেরাও জানো, গান্ধীজি নিজেই চরকা দিয়ে মানে ওই সুতো কাটতেন আর কি, তার মানে কুটির শিল্পের উপরে ওনার ফোকাস ছিল। তো ব্যাপারটা হচ্ছে, তখন গান্ধীজি বুঝতে পারেন যে পঞ্চায়েত নিয়ে এত ঝামেলা হবে পরবর্তীকালে, তাই না, মানুষের কাছে পাওয়ার চলে এলে, মানে তখন গ্রাম্য মানুষ মানে কি খেতে পড়তে পারছে না এরকম ব্যাপারই ছিল। কিন্তু পাওয়ার চলে এলে সবাই যে মোটামুটি ইংরেজের মতোই ব্যবহার করবে, সেটা গান্ধীজি আর বুঝতে পারেনি। তো যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি আইডিয়া। পঞ্চায়েত নিয়ে সবসময় মাথায় রাখবে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। ঠিক আছে, পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজ করাই ছিল পঞ্চায়েতের প্রথম উদ্দেশ্য। তো আজকে 24শে এপ্রিল সবাইকে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসের হচ্ছে শুভেচ্ছা। আর কার মানে গ্রাম পঞ্চায়েতের নাম কি সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। যে কজনই দেখো, আমার ভিডিও খুব একটা বেশি মানুষ দেখে না, কিন্তু তাও তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম কি এবং তোমাদের যে জেলা পরিষদ সেটা কোথায় অবস্থিত। তোমরা একটা কাজ করো তো, তোমাদের গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, তোমাদের গ্রাম পঞ্চায়েতে কি আছে, প্রধান আছে, ঠিক আছে, সভাপতি আছে সমিতিতে, আর জেলা পরিষদ আছে সভাধিপতি। এই তিনজনের নাম জানার চেষ্টা করো এবং কোথায় কোথায় আছে সেটা জানার চেষ্টা করো। কিন্তু মানে এগুলো বলছি এই কারণেই, অনেকে এইগুলো জানে না, এগুলো কিন্তু বেসিক জিনিস। ঠিক আছে, সুতরাং এইগুলো একটু জানার চেষ্টা করবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।